দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতির সংকট সম্ভাবনা নিয়ে এবং সমসাময়িক অর্থনীতির পর্যবেক্ষণ তুলে ধরবার চেষ্টা করি, সেখান থেকে সমাধান খোঁজবারও চেষ্টা করি। আজকে আমাদের সঙ্গে একজন অর্থনীতিবিদ স্টুডিওতে রয়েছেন। আজকে আমরা স্টুডিওতে পেয়েছি একজন গবেষক, একজন অর্থনীতিবিদ। আমরা পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন পিআরআইয়ের গবেষণা পরিচালক, একই সঙ্গে র্যাপিডের চেয়ারম্যান আমাদের সঙ্গে রয়েছেন একজন অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত জানাচ্ছি স্যার। আপনাকে ধন্যবাদ। আমরা অর্থনীতি ভাবনায় আসলে একেবারেই যে বিষয়টি শুরুতে আপনার কাছে জানতে চাইব যে এই মুহূর্তে নতুন একটা পরিবর্তিত বাংলাদেশ, নতুন আকাঙ্ক্ষার কথা আমরা সবসময় বলে আসছি এবং সেই নতুন বাংলাদেশে আজকে স্টুডিওতে আপনাকে প্রথমবারের মতো পেয়েছি। আসলে অর্থনীতির বিচার করলে, অর্থনীতির স্বাস্থ্য বিচার করলে আমরা জানি নানা রকম চড়াই উৎরাইদের মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। একজন অর্থনীতিবিদ হিসেবে, একজন গবেষক হিসেবে যদি বলেন যে এই মুহূর্তে অর্থনীতি আসলে কী ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে এবং অর্থনীতি আসলে কেমন আছে? জি ধন্যবাদ। আসলে বলতে হবে প্রথমে যে অর্থনীতি গুরুতরভাবে অসুস্থ, এর চিকিৎসা চলছে। তবে আসার কথা হচ্ছে যে আগে একটু গোজামিল দিয়ে অপচিকিৎসা করা হচ্ছিল, এখন চিকিৎসার দায়িত্বটা তুলে দেওয়া হয়েছে যোগ্য, সৎ এবং যাদের প্রজ্ঞা এবং মেধা নিয়ে আমাদের কোনো সততা নাই। কাজে সেটা হচ্ছে একটি আশার দিক। কিন্তু অর্থনীতিতে যে খানিকটা দুশ্চিন্তা আছে, এটা কিন্তু আমাদেরকে অকপটে স্বীকার করে নিতে হবে। দেখুন, একটি জিনিস বলি, বাংলাদেশে অনেকবারই কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক অস্থিরতা। আমরা দেখেছি এর আগেও বাংলাদেশে, আমরা দেখেছি রাজনৈতিক অস্থিরতার মধ্যে রাজনীতির পট পরিবর্তন আমরা দেখেছি। এবং এর সঙ্গে আমরা যে জুলাইয়ের যে বিপ্লব দেখেছি এবং যার ফলে নতুন যে বাংলাদেশ হয়েছে, সেটাকে হয়তো আলাদাভাবে দেখতে হবে। এটা অবশ্যই একটা অন্য রকমের গণ অভ্যুত্থান বলেন, ছাত্রযন্ত্র অভ্যুত্থান ছিল, সেটা আলাদা। কিন্তু এর আগে আমরা কোনো সময় দেখি নাই যে অর্থনীতি যেরকম চাপের মধ্যে ছিল, সেই চাপের সঙ্গে এই রকম একটা রাজনীতির পরিবর্তন হয়েছে। সুতরাং সেদিক থেকে কিন্তু আমাদেরকে কিন্তু বুঝতে হবে এবং এটার গুরুত্বটা কিন্তু আমরা অনেকে অনুধাবন করতে পারছি না যে অর্থনীতির কী চ্যালেঞ্জগুলোর মধ্যে ছিল। আমরা এর আগেও বলেছি, গত সরকারের সময় যে ইস্যুটা ছিল, তারা যদি ক্ষমতায় থাকতেও পারতো তাহলে হয়তো বাংলাদেশের অর্থনীতি কিন্তু বার্স্ট করতে পারতো। ইট ওয়াজ মোস্ট লাইকলি ইনএভিটেবল, এটা হতোই। এবং এই জন্য তারা দেখেছেন বিভিন্ন রকম মিথ্যা পরিসংখ্যান দিয়ে বড় রকমের দুর্বৃত্তায়ন করে তারপরে কিন্তু পলিসিগুলোকে তারা সংশোধন করতে পারছিল না। এই সরকার যে পরিবর্তন হয়েছে, তারা কিন্তু এই অর্থনীতির যে ঝামেলাগুলো ছিল এবং যেখানে দীর্ঘদিন কাজ করা হয়নি, সেই বোঝা কিন্তু তারা মাথায় নিয়ে কিন্তু কাজ করেছে। এখন আপনার প্রশ্ন যদি উত্তরে বলি যে এই মুহূর্তে তাহলে আমাদের অর্থনীতির সমস্যাগুলো কী, আমি আগেই বলেছি, আরেকবার বলি, এগুলো কিন্তু সবই কিন্তু এই সরকার ইনহেরিট করেছে, আগের সরকার চাপিয়ে দিয়ে গিয়েছে। আপনি এভাবে যদি আমরা চিন্তা করি, সেখানে আছে আমাদের প্রথম সমস্যা যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আমাদের স্বাভাবিক করতে হবে। যারা উৎপাদন করছেন, যারা রপ্তানিকারক আছেন, তাদেরকে কিন্তু আস্থার জায়গাটা নিয়ে আসতে হবে। তারা যদি আস্থা করে বিনিয়োগ এবং উৎপাদনে ফিরে না যান, আমাদের কিন্তু পরের ক্রাইসিস কিন্তু আরও কিন্তু ঘনীভূত হবে। এটি একটি বিষয়। এর সঙ্গে যোগ হয়েছে আগেও যেটা ছিল মূল্যস্ফীতির যে চাপ, সেটা কিন্তু অর্থনীতিতে ব্যাপকভাবে কিন্তু এখন আছে। রিজার্ভের সমস্যার কথা আপনারা জানেন, রিজার্ভের কিন্তু একটা ঘাটতি বা যেটাকে মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে, সেই চাপ কিন্তু আমাদের সামনে রয়েছে। হ্যাঁ, এবং এটার সঙ্গে যোগ হয়েছে দীর্ঘদিনের সংস্কার করতে না পারা এবং দুর্বৃত্তায়নের মাধ্যমে যে সরকার পরিচালনা করার একটা প্রবণতা ছিল, ফলে প্রাতিষ্ঠানিক দক্ষতা কিন্তু অনেকাংশেই নষ্ট হয়েছে। যে সেদিকটাও কিন্তু আমাদেরকে বিচার বিবেচনা আনতে হবে। কিন্তু একদম যদি আপনি আমাকে সাময়িক মানে শর্ট টার্ম যদি সমস্যার কথা বলেন, যেগুলো মোকাবেলা না করলেই নয়, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, উৎপাদনের দিকে ফিরে যাওয়া, রপ্তানিকে চাঙ্গাভাব করা এবং মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা এবং রিজার্ভের দিকে মনোনিবেশ করা। এই জিনিসগুলোকে আমি হাইলাইট করতে চাই। নিশ্চয়ই। একটু যদি আসি যে এখন আসলে যে নেতৃত্ব, সেখানে আমরা দেখছি আর্থিক খাতে একটা বড় ধরনের যে লোক যাদেরকে নেওয়া হয়েছে, সেখানে যোগ্যতার বিচার করলে নিঃসন্দেহে প্রশংসনীয় মানুষগুলোকে নেওয়া হয়েছে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সব মিলিয়ে 1 মাসের কিছু বেশি সময়। এই সময়টা হয়তো একটি সরকারকে, যে কোনো সরকারকে মূল্যায়ন করবার মতো যথেষ্ট সময় নয়। কিন্তু আর্থিক খাতের এই নেতৃত্ব, রিফর্মের যে উদ্যোগ, সেগুলোকে আসলে কিভাবে দেখছেন একজন অর্থনীতিবিদ হিসেবে, একজন গবেষক হিসেবে? হ্যাঁ, প্রথমত আমি বলবো যে পদক্ষেপগুলো এরই মধ্যে নেওয়া হয়েছে, সেটা কিন্তু আমি বলবো যে অত্যন্ত ভালো পদক্ষেপ হয়েছে
এই ব্যাপারে আমাদের দ্বিমত প্রকাশ করার কিন্তু কোনো অবকাশ নাই। যেটা অনেকে মনে করছেন এবং আমাদেরকে ক্যান্ডিড হতে হবে, অনেকে মনে করতেছেন যে আমাদের যাত্রাটা হয়তো একটু স্লো হচ্ছে, কিন্তু আমি আপনাকে এটাও মনে করে দিতে চাই, এর আগে যখন এই ধরনের অবস্থা তৈরি হয়েছিল, বিশেষ করে 2008-এর কথা 111-এর সময়, তখন কিন্তু একটা বিগ ব্যাং অ্যাপ্রোচ নেওয়া হচ্ছিল, মানে সব কিছু রাতারাতি আমরা করে ফেলবো। বলা হয়েছিল যে ছোট বড় যেই হোক দুর্নীতির সঙ্গে যারা আছেন তাদেরকে আমরা বিচার করব ইত্যাদি। এতে হয়েছিল কি, তখন অনেক কিন্তু অনাস্থা তৈরি হয়েছিল। মনে রাখতে হবে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। কাজে আমি আপনার সাথে একমত, 1 মাস কিন্তু বেশি সময় না, কিন্তু এর মধ্যে আমি অনেকগুলো দেখেন মৌলিক কিন্তু পরিবর্তন এসেছে। বিভিন্ন ব্যাংকগুলোর যে বোর্ডগুলো আপনি দেখেছেন, ভালো লোকদের কিন্তু ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে একটু কাজ করার সময় দিতে হবে। আপনি দেখেন প্রফেসর ইউনূসের মাধ্যমে বিদেশে আমরা কীরকম সাড়া পেয়েছি, তাই না? সেখানে লোকজন সাহায্য দিতে চায় আমাদেরকে, এখন নিয়মিত তারা দাতারা প্রস্তুতি নিচ্ছেন, বাংলাদেশে তারা সাহায্য করতে চান। এই যে একটা আবহ, এই আবহ তো বাংলাদেশে আমি আমার প্রফেশনাল জীবনে আমি কোনো সময় দেখি নাই যে যেখানে সব ক্ষেত্রে একটা উৎসাহ তৈরি হয়েছে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে এই সরকারের কাছে, এই অন্তর্বর্তীকালীন যারা কাজ করছেন, উপদেষ্টা যারা আছেন, বিভিন্ন ব্যবস্থাপনায় যারা নিয়োজিত হয়েছেন, তাদের কাছে মানুষের যে প্রত্যাশা, এটা কিন্তু গগনচুম্বী। কাজে এই প্রত্যাশার বিপরীতে কিন্তু তাদেরকেও মনে রাখতে হবে যে তারা যদি পারফর্ম করতে না পারেন, তাদের কিন্তু জনগণের কাঠগড়ায় কিন্তু তাদেরকে একদিন দাঁড়াতে হবে আর কি। এবং বাংলাদেশ আরো অনেক বেশি পিছিয়ে পড়বে। অবশ্যই, যেহেতু চ্যালেঞ্জগুলো আছে, যোগ্য নেতৃত্বের সঙ্গে যদি আমরা চ্যালেঞ্জগুলোকে সঠিকভাবে যদি আমরা এটা থেকে বের হয়ে না আসতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের সামনের দিনগুলোতে হয়তো আরও কঠিন হবে। এই ব্যাপারে সম্পূর্ণভাবে আমি আপনার সঙ্গে একমত। জি, নিশ্চয়ই। এখন একটু যদি বলি যে ব্যবসায়ীদের একটা অভিযোগের জায়গা ছিল, আমরা দেখছিলাম যে সমসাময়িককালে পোশাক খাতে অস্থিরতা ছিল, সেটি কাটানোর চেষ্টা করেছে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। আমরা দেখছি যে ব্যবসায়ীদের মধ্যে এখনও এক ধরনের আস্থা নিয়ে এক দোলাচল রয়েছে, বিনিয়োগ নিয়ে, সেটি দেশি বিনিয়োগ বলি বিদেশি বিনিয়োগ বলি, আমাদের এক ধরনের খারাপ পরিস্থিতি রয়েছে। আপনি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট নিয়ে নিয়মিত গবেষণা করে আসছেন, আপনার মাধ্যমে আমরা অনেক তথ্য জানতে পাই, সেটি র্যাপিড থেকে, পিআরআই থেকে। এখন যে আমাদের পরিস্থিতি, সেখানে আমাদের এক ধরনের অভ্যন্তরীণ বিনিয়োগের কথাও যদি বলি, ব্যবসার এক ধরনের উদ্বেগের মধ্যে রয়েছে, তারা বোধহয় নতুন করে কিছু করতে চাচ্ছেন না। এই পরিবেশের জায়গাটায় আমরা আসলে কিভাবে কনফিডেন্সটা ফিরিয়ে আনতে পারি? হ্যাঁ, এটার একটা কারণ হচ্ছে কি, আগে আমরা দেখেছি ব্যবসায়ীরা কিন্তু রাজনীতির সঙ্গে লেজুর বৃত্তির মধ্যে কিন্তু জড়িয়ে পড়েছিলেন। খানিকটা যে এখন যে আস্থার যে আমরা ঘাটতি দেখছি, সেটা কিন্তু হচ্ছে সেই লেজুর বৃত্তির কারণে। এটি একটি ব্যাপার। এবং চেম্বার অ্যাসোসিয়েশনগুলো কিন্তু আমরা দেখেছি যে একেবারেই দলীয়করণে একদম দলীয়করণ হয়েছিল। কাজে আপনি বলছেন যে এরকম যদি একটা পরিস্থিতি হয়, সেখানে নতুন একটা ব্যবস্থায় যেতে হলে তাদের কিন্তু খানিকটা আস্থার ঘাটতি থাকবে, সেটা হবেই। এটার সঙ্গে যোগ হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির খানিকটা অবনতি, যদিও আমরা দেখছি রিসেন্টলি এটা স্বাভাবিক জায়গায় ফিরে আসছে। সেই দুটো জিনিস থাকবে। আর এর পরে আমি যদি মোর অর্থনীতির যদি ব্যাপারগুলো যদি আনি, তাহলে দেখবেন যে যেহেতু একটা মূল্যস্ফীতির চাপ আছে, সরকারকে এমন কিছু পলিসি নিতে হচ্ছে যেন আমরা মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারি। যেমন মনে করেন যে সুদের হার বাড়ানো, আবারও বাড়ানো। সুদের হার বাড়ানো মানে হচ্ছে ব্যবসায়ীরা যদি তাদের ঋণের উপরে বোঝা বাড়বে, তারা হয়তো সহজভাবে ঋণ নিতে পারবেন না, সেই কিন্তু অসুবিধা থাকবে। তো সুতরাং সব কিছু মিলে একটি আমাদের চাপ তৈরি হয়েছে। আর এটির সঙ্গে আসলে না বললে না, সেটা হচ্ছে দেখুন, আমাদের যে শুধুমাত্র যে মূল্যস্ফীতির চাপ আছে সেটা না, মূল্যস্ফীতির চাপের সঙ্গে আমাদের কিন্তু রিজার্ভের একটা ক্রাইসিস আছে। তো রিজার্ভের ক্রাইসিস থাকলে আমরা কী করি? আমরা চেষ্টা করি যে আমদানিকে নিয়ন্ত্রণ করা। বাংলাদেশের আমদানি এখন যথেষ্ট পরিমাণে সংকুচিত। হ্যাঁ, আপনি দেখেন, মনে আছে আপনার কোভিডের পরে ওই বছরে কিন্তু আমাদের আমদানি প্রায় $80 বিলিয়ন হয়েছিল, সেটা কিন্তু কমে $70 বিলিয়ন এটার আশেপাশে ঘোরাফেরা করছে। একটা অর্থনীতিতে আমরা যদি আমদানি কমিয়ে রাখার চেষ্টা করি, সেটা কিন্তু আপনার আবার মূল্যস্ফীতি কিন্তু উস্কে দিতে পারে। আচ্ছা, এইগুলো পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু অনুকূলে নয়। এটার দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমরা দেখছি গ্লোবালি যে সকল সমস্যা তৈরি হয়েছে, আপনি জানেন জার্মান ইকোনমিতে তাদের স্লোডাউন হচ্ছে, ইউরোপের অবস্থা অত ভালো নয়, মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন তাদেরকেও ইনফ্লেশনের চাপ মোকাবেলা করতে হয়েছে। ফলে ওইসব ইকোনমিতে আমরা দেখলাম যে তৈরি পোশাকের রপ্তানির যে চাহিদা, সেটা কিন্তু অনেকখানি কমেছে। আর বাংলাদেশের সমস্যা হচ্ছে আমরা তো তৈরি পোশাকই রপ্তানি করি, আমাদের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক থেকে। আমরা সেখানে যথেষ্ট পরিমাণে
রপ্তানি করতে পারছে না। কাজে রপ্তানি ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব পড়েছে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এই জন্য ব্যবসায়ীরা মনে করছেন যে তারা খানিকটা চাপের মধ্যে আছেন। জি, আপনি যেটি বলছিলেন যে যুক্তরাষ্ট্রে আমাদের তৈরি পোশাক রপ্তানি একেবারে যদি জুলাই থেকে জানুয়ারি থেকে জুলাইয়ের ডেটা আপনাকে বলি, সেখানে 10% রপ্তানি আমাদের ইউরোপের বাজারে কিন্তু কমেছে, এবং ইউতে যুক্তরাষ্ট্রে 10%, ইউতেও 4% কিছু বেশি কমেছে কিন্তু। এবং এটা স্ট্যাটিস্টার যে তথ্য আমরা সেটিতে দেখতে পেলাম, এবং সেখানে ইউএস ডিপার্টমেন্টের যে তথ্য, আমরা অটেক্সার রিপোর্ট, এই যে পোশাক খাতের যে পরিস্থিতি, এই যে রপ্তানি কমে যাওয়া, সব মিলিয়ে আসলে সরকারের কাছে অনেকগুলো চ্যালেঞ্জ। এই মুহূর্তে আসলে রপ্তানির এই পরিস্থিতি থেকে আমরা ঘুরে দাঁড়াতে হলে আমাদের আসলে করণীয় কি, সেখানে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করেন? জি, দেখুন, আমি ওই রপ্তানি যে কমেছে সেটার ক্ষেত্রে একটু বলতে চাই। যদি আপনি বলেন যে আমাদের রপ্তানি 10% কমেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, এটা যেমন সত্যি, মার্কিন যুক্তরাষ্ট্রের টোটাল তৈরি পোশাক রপ্তানি কিন্তু কমেছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। হয়তো আমাদেরটা একটু বেশি পরিমাণে কমেছে। এই বিষয়টাকে যদি আমি আলোচনার মধ্যে নিই, তাহলে আমি খানিকটা আশাব্যঞ্জক এই কারণে, আশাবাদী এই কারণে যে দেখুন, তার মানে হচ্ছে বেসিক্যালি এটা আমাদের শুধু সমস্যা না, এবং যদি কমে যায় একটা সময় এটা প্রবৃদ্ধি আবার অর্জন করবে। সেই গতি ফিরে পেলে আমাদের এখানে আমরা দেখব যে সেই গতি আমাদের ফিরে পাবে। কাজে আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের ডোমেস্টিক সাপ্লাই চেনকে সুসংহত করতে হবে। কাজে সরবরাহের দিক থেকে যে ইস্যুসগুলো আছে সেগুলোকে এই মুহূর্তে কিন্তু ভালো নজর দিতে হবে। তো সেই ক্ষেত্রে একটি জিনিস হচ্ছে আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে যে আমাদের সামনে কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন একটা ধাক্কাও আছে, হ্যাঁ, যেটা 2026 সালে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাবে। আমরা এখান থেকে উত্তরণ হওয়া মানে হচ্ছে এখন যে সুযোগ সুবিধাগুলো আমরা বিশ্ববাজারে পাই সেটা হয়তো আমাদের খানিকটা থাকবে না, সেটা আমাদেরকে চিন্তার মধ্যে নিতে হবে, নিয়ে প্রস্তুতির দিকে চিন্তা করতে হবে। কাজে আপনি বলেছেন যে আমাদের তাহলে কি করা উচিত, তো আমি প্রথমেই বলবো যে এই আস্থার জায়গাটা একটু ফিরিয়ে নিয়ে আসা। এবং আমার কাছে মনে হয় যে ব্যবসায়ীরা এখন কিন্তু তারা মোটামুটি নিশ্চিত যে এই সরকার ব্যবসা বান্ধব একটা সরকার, এবং এই সরকারের ফলে বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু আমরা সাড়া পাচ্ছি, বিদেশিরা আমাদের এখানে এসে বিনিয়োগ করতে যাচ্ছেন, এটাও কিন্তু তাদেরকে আস্থার মধ্যে ফিরে নিয়ে আসবে। আর আরেকটি ব্যাপার হচ্ছে, আমার কাছে মনে হয় যে গ্লোবাল মার্কেটে যদি আমরা রপ্তানির একটু যদি চাঙাভাব আনতে পারি, এটা কিন্তু আমাদের অর্থনীতির একটা কিন্তু বড় একটা কিন্তু বুস্ট ফ্যাক্টর হিসেবে কিন্তু কাজ করবে। আপনি দেখেছেন যে এরই মধ্যে দাতা সংস্থাগুলো তারাও কিন্তু বলছে যে বাংলাদেশে তারা খুব অল্প সময়ের মধ্যেই অতিরিক্ত কিছু লোন বা বিনিয়োগ যেটাই বলেন তারা কিন্তু এটা করবে। কিন্তু সেখান থেকে আমরা দেখব যে অর্থনীতি কিন্তু একটা জায়গা হয়তো ফিরে যাওয়ার চেষ্টা করবে। তারপরেও ম্যাক্রো ইকোনমিক পরিস্থিতির দিক থেকে আমি বলি, যদি আমরা মূল্যস্ফীতিকে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে হয়তো এই কাজগুলো করা কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাবে। জি, নিশ্চয়ই আমরাও সেটা আশা করবো। অনেকগুলো ইতিবাচক বিষয় আপনার কাছ থেকে আমরা জানতে পাচ্ছি, অনেক চ্যালেঞ্জও রয়েছে। আমরা এই যে মন খুলে কথা বলতে পারছি, সরকারের সমালোচনা করতে পারছি, এটাও বোধহয় আমাদের একটা বড় অর্জন। আমরা এখন যে মানে কেউই আসলে অ্যাকাউন্টেবিলিটির বাইরে নয়। আমরা যেটি স্বৈরশাসনের সময় দেখেছি যে রাষ্ট্রপ্রধানকে নিয়ে কথা বলা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এই যে একটা ভয়ভীতির পরিবেশ, সেটা থেকেও তো আমরা আসলে বেরিয়ে এসেছি। ডক্টর আব্দুর রাজ্জাক, আমরা আরও কথা বলবো, একটা বিরতি নেবার সময় হচ্ছে আমাদের এই পর্যায়ে। দর্শক, আমরা আজকে কথা বলছি অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে সমসাময়িক অর্থনীতির নানা সংকট, সম্ভাবনা এবং আশাবাদের কথা আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গে রয়েছেন পিআরআইয়ের গবেষণা পরিচালক ডক্টর আব্দুর রাজ্জাক এবং র্যাপিডের চেয়ারম্যান। আমরা আরও কথা বলবো একটা বিরতির পর, আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন একজন অর্থনীতিবিদ, গবেষক ডক্টর আব্দুর রাজ্জাক, আমাদের সঙ্গে রয়েছেন পিআরআইয়ের গবেষণা পরিচালক, একই সঙ্গে চেয়ারম্যান র্যাপিড। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। ডক্টর আব্দুর রাজ্জাক, আমরা বিরতির আগে আসলে অর্থনীতির অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে যেমন কথা বলছিলাম, অনেকগুলো আশাবাদের কথা বলছিলেন, কিন্তু এই মুহূর্তে বোধহয় দেশের মানুষের কথা যদি ভাবা হয়, মানুষ আসলে সব থেকে বেশি জানতে চাচ্ছেন, এবং একজন সংবাদকর্মী হিসেবে আমি নিজেও অনেক বেশি ফোন পাই যে ব্যাংকে টাকা রেখে মানুষ আসলে এক ধরনের অনিশ্চয়তায় ভুগছেন, বা বিশেষ করে ইসলামী ধারার যে ব্যাংকগুলো, রেড জোনে থাকা ব্যাংকগুলো, সেখানে আসলে আশার কথা একটু যদি জানাতেন। যদিও গভর্নর আমাদেরকে অনেক আশ্বস্ত করেছেন গত সপ্তাহেও, আপনার কাছে একজন গবেষক হিসেবে, অর্থনীতিবিদ হিসেবে এখন আসলে এখানের যে সংস্কার সেটি কতটা ইফেক্টিভ মনে হচ্ছে? হ্যাঁ, দেখুন, একটি হচ্ছে আশার সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে যে এগুলো নিয়ে এখন সত্যিকার অর্থে কাজ হচ্ছে। আগে এগুলো নিয়ে কোনো সময় কাজ করা হয় না। যিনি গভর্নর তিনি ভীষণ আন্তরিক, এবং আপনি জানেন যে তার যোগ্যতা, দক্ষতা, মেধা নিয়ে বাংলাদেশে কেউ কিন্তু প্রশ্ন তুলবে না। তো সেই মানুষটিকে আমরা দায়িত্ব দিয়েছি আমাদের ব্যাংকিং খাতকে ঠিক করে, কাজে সেখানে আমাদের আস্থার ঘাটতি হবে না।
কিন্তু আমি যেটা বারবার বলি, চ্যালেঞ্জের যে ভয়াবহ রূপটা সেটা কিন্তু আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তো দেখুন, উনি কিন্তু বেশ কতগুলো কাজ করেছেন। আমি একটু আগে বলেছি যে বোর্ডগুলোকে পুনর্বিন্যাস করা হয়েছে, সেখানে ভালো লোকজনকে নিয়ে যাওয়া হয়েছে, সেটা উনি করেছেন। আবার আরেকটি জিনিস উনি করছেন, উনি মনে করেন যে টাস্ক ফোর্স তৈরি করে ব্যাংকগুলোর সমস্যাগুলোকে উনি আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন, যেটা একটা পজিটিভ দিক যে উনি এইটা হয়তো অনুধাবন করতে পেরেছেন ঢালাওভাবে কোনো পদক্ষেপ নেওয়ার চেয়ে হয়তো সবচেয়ে ভালো হবে যে ব্যাংকে ইন্ডিভিজুয়াল ব্যাংক ভিত্তিক সমস্যাগুলোকে সেটা আইডেন্টিফাই করা এবং এইটা আইডেন্টিফাই করে সেই অনুযায়ী কোনো সলিউশন বের করা যায় কিনা সেটা নিয়ে করা। দেখুন, আবার আরেকটি ভালো জিনিস হচ্ছে উনি কিন্তু বেশ একটা ওপেন মাইন্ড নিয়ে কাজ করছেন। উনি বলেছেন যে আমাদের যদি কোনো সুপারিশ, কোনো যদি রেকমেন্ডেশন থাকে এটা তার সঙ্গে শেয়ার করা। উনি আন্তর্জাতিক যে বিশ্ব আছেন সেখানে এইসব নিয়ে কাজ করেছে, তাদের কিন্তু সহায়তা উনি চাচ্ছেন। আপনি দেখেছেন যে উনি যুক্তরাজ্যের সঙ্গে বিশেষভাবে কথা বলেছেন, তাদের কাছে সাপোর্ট পাওয়া যায় কিনা। ওয়ার্ল্ড ব্যাংক, IMF তো আছেই। কাজে আমার কাছে মনে হয় যে এই কাজগুলো নিয়ে করার চেষ্টা করেছে। আরেকটি ব্যাপার দেখুন, আস্থার জায়গাটা হচ্ছে যেহেতু সুদের হার যথেষ্ট আমি বলবো যে এখন উঁচু এবং এটাকে রিসেন্টলি বাড়ানো হয়েছে, সেটাও কিন্তু আমানতকারীদের কিন্তু এক রকমের প্রণোদনা দিচ্ছেন যে তারা ব্যাংকে টাকা রাখলেও যে একটা ভালো যে একটা রিটার্ন পাবেন সেটাও কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক দিন ছিল না। কিন্তু সেখান থেকে কিন্তু একটা আমাদের সুযোগ নেওয়ার সময় এসেছে, যারা টাকা ডিপোজিট রেখে ইন্টারেস্টটা নেওয়া। কাজেই আবার অ্যাট দ্য সেম টাইম দেখেন, সাধারণ জনগণ হিসেবে আমাদের এখানে একটা দায়িত্ব আছে। আমাদেরকে বুঝতে হবে একটা ক্রাইসিস ইকোনমিতে যা মানে আচ্ছা আমি আমার টাকা সব উঠিয়ে নিলাম, তাহলে কিন্তু এই সিস্টেম কাজ করবে, অস্থিরতা তৈরি হবে। এবং এটাও কিন্তু আমাদের গভর্নর মহোদয় বলেছেন, দ্যার্থন ভাই বলেছেন যে সবাই যদি টাকা উঠাতে যায় এটা ভালো উপায় হবে না। আমরা চেষ্টা করি যে একটু সময় দিয়ে একদম না লাগলেই নাই, সেটুকু যদি আমরা উত্তোলন করি তাহলে কিন্তু ওভার টাইম জিনিসটাকে আমরা দেখব যে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবো। এবং বাংলাদেশ ব্যাংক গ্যারান্টর হিসেবে কিন্তু তারা লিকুইডিটি ক্রাইসিস ম্যানেজমেন্টের চেষ্টা করছেন এবং টাস্ক ফোর্সের যে মিটিং সেখানে কিন্তু বলেছেন যে বিশেষজ্ঞ প্যানেল যেটি করা হচ্ছে, অডিট কার্যক্রম যেটি কম্প্রিহেন্সিভ অডিট, যে ব্যাংকগুলোর অবস্থা দুর্বল সেইগুলোতে কিন্তু আন্তর্জাতিক প্যানেল নিয়ে আসা হচ্ছে, বাইরে থেকে অডিটর নিয়ে আসা হচ্ছে, বাংলাদেশের অডিটর মিলিয়ে তারা কাজ করবেন। সো তিনি বারবারই বলছেন যে আস্থার কথা, যে প্রয়োজনে মার্চ করা হতে পারে। সেই মার্চ করা কোনো শঙ্কার বিষয় কিনা অনেকেই মনে করেন। দেখুন, মার্চ করা শঙ্কার বিষয় তখন যদি মার্জিংটাকে আপনি ঠিক করে গভর্ন করতে না পারেন, সেখানে যদি সুশাসন অভাব থাকে। আগের সরকারও তো চেষ্টা করেছিল না মার্চ করা, আমরা দেখেছি যে কি তারা একটা ভয়ানক একটা কাজ শুরু করেছিল আর কি। কাজে আমার কাছে মনে হয় যে এইবার যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেখানে যথেষ্ট পরিমাণে ওই পলিসি ডেপথ, যেটাকে আমরা নীতির গভীরতা, যে জাস্ট নেয়ার জন্য নিলাম সেটাকে সঠিকভাবে আমি ইমপ্লিমেন্ট করলাম না, সেটা না করে এখন অনেক বেশি মনোযোগ দেওয়া হচ্ছে যে নীতিগুলো আসলে কাজ করবে কিনা। তাদের একটা ওপেন মাইন্ড আছে, আমরা বলেছি। কাজে বাইরে থেকেও যদি আমরা আলোচনা সমালোচনা করতে চাই সেটার কিন্তু আমাদের সুযোগ আছে। কাজটা কঠিন, কিন্তু ওভারঅল যে এনভায়রনমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটি কথা না বললেই না, আগে কিন্তু তথ্যপত্রের কিন্তু এক সংকট ছিল এবং তথ্যপত্র কিন্তু লুকানোর একটা প্রবণতা ছিল, সঠিক তথ্যপত্র আমরা কিন্তু পাচ্ছিলাম না। এখন সেটা আবার চালু হয়েছে। সঠিক তথ্যপত্র চালু করলে হয় কি যে সবাই কিন্তু মোটামুটি একটা কন্ট্রিবিউট করতে পারে, জিনিসটা বুঝে কি করা দরকার, হ্যাঁ, পলিসি সলিউশনগুলো বের করাটা সোজা হয়ে যায়। কাজে আমি মনে করি যে সেই একটা সুযোগ কিন্তু আমাদের সামনে আছে। তো সব কিছু মিলে দেশীয় মেধা, বিদেশের অভিজ্ঞতা, বিদেশি এক্সপার্ট, দেশি এক্সপার্ট সবাইকে মিলে যদি উনি কাজটা করতে পারেন, আমার কাছে মনে হয় যে আমরা সুফল দেখতে পারবো। একটু সময় দিতে হবে আমার কাছে মনে হয়। নিশ্চয়ই সবাইকে আসলে একটু ধৈর্য ধরার কথা বলছেন। আমরা যে প্রশ্নটি এবারে করতে চাই যে অর্থ পাচার নিয়ে একটা কথা হচ্ছে, যে আমাদের যে পরিমাণ পাচার হয়েছে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বলি, প্রাতিষ্ঠানিক দুর্বৃত্তায়ন বলি, অর্থাৎ এই স্বৈর শাসনকালীন সময় গত 15 বছরে যে অনিয়মগুলো দেখেছি, ব্যত্যয়গুলো দেখেছি, এই পাচার হওয়া অর্থ ফেরাতে যে ধরনের উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেটি আসলে কার্যকারিতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেন যে এটি কি আদৌ সম্ভব। সেখানে আসলে আপনার কাছে কি মনে হয়, এটি কতখানি ভায়াবল, এটি কি বাস্তবায়নযোগ্য আসলে ফিরিয়ে আনা? আপনার প্রশ্ন উত্তর আগে আরেকটি জিনিস একটু পাচার সম্পর্কে বলি। দেখুন, বাংলাদেশে যেভাবে টাকা পাচারটা হয়েছে এটা যদি আপনি চিন্তা করেন, তারা প্রথমে কি করেছিল, তারা প্রথমে টাকার বিনিময় হারটাকে একটি জায়গায় রাখার চেষ্টা করেছে এবং রেখেছিল 85-90 টাকা দীর্ঘদিন তারা এটা করে রেখেছিলেন। এতে দেখেন সুবিধা কারা পায়, যারা ব্যাপকভাবে দুর্নীতি করে যারা টাকা পাচার করতে চায়, তারা যদি দেখে যে টাকার বিনিময় হারটা অনেক কম, উপরে কিন্তু তাদেরকে আপনি সাবসিডি দিচ্ছেন।
মানে যে টাকাটা বাইরে নিয়ে গেলে যদি আমি ডলার 85 টাকায় কিনতে পারি, 90 টাকায় কিনতে পারি, আসলে দাম আরো বেশি হওয়া উচিত ছিল। তারা কিন্তু জোর করে এটাকে টাকার দামটা ওই জায়গায় রিভ্যালুয়েশন করে রাখা, হ্যাঁ করে রাখা। এবং তাতে আরো সুবিধা হতো, আপনি বলতে পারেন যে অর্থনীতির আকার বেড়ে যাচ্ছে। কারণ আপনি যদি একটা আমাদের যে টাকার যে অঙ্কে যে অর্থনীতি, এটাকে যদি 85 দিয়ে ভাগ দেন, তাহলে যত ডলারে যত বড় দেখাবে, আর এটাকে যদি বলেন যে 120 দিয়ে ভাগ দেন, এখন যে তখন কমে যাবে। কাজে সেটাও কিন্তু তাদের একটা প্রবণতা ছিল, এটা বেশি বাড়িয়ে দেখুন। এখন দেখুন, তাহলে দুর্নীতি প্রকট ছিল, যার ফলে কিন্তু টাকা পাচারের একটা বড় একটা ইনসেন্টিভ তাদের ছিল, ওই টাকাটাকে তারা বাইরে নিয়ে গেছে। সুতরাং আমি মনে করি ভবিষ্যৎ দিনগুলোতে এটা আমাদের মনে রাখতে হবে, যদি আমরা দুর্নীতি দমন করতে না পারি, এই টাকা পাচার কিন্তু আবার কিন্তু সেইভাবে ফিরে আসবে। এখন দেখুন, টাকা পাচার যেহেতু কম হচ্ছে, ফলে কার্ভ মার্কেট বা ইনফর্মাল মার্কেটে যে টাকা ডলারের রেট, সেটার সঙ্গে কিন্তু আমরা যে ফর্মাল বাজারে যে টাকা ডলারের বেশি পার্থক্য নেই, একদমই তফাৎ না এটা। আচ্ছা, এখন আপনার প্রশ্ন হচ্ছে যে এই টাকা পাচারটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো কিনা। এটি একটি কঠিন কাজ, কিন্তু কঠিন হলে যেটা যে সম্ভব না তা কিন্তু না। প্রথম কথা, পৃথিবীর সবগুলো দেশে কিন্তু একটা অ্যাকাউন্টেবিলিটি আছে। আমরা যতই বলি যে পশ্চিমা বিশ্ব তারা চায় পাচার করা টাকা, আসলে কথাটা ঠিক না। পশ্চিমা বিশ্বেও কিন্তু এখন আইন কানুন অত্যন্ত কঠিন হয়েছে। আপনাকে আমি একটা উদাহরণ দিতে পারি, যে সাইফুজ্জামান বাবুর সঙ্গে যেসব ব্যাংক বা যেসব প্রতিষ্ঠানের সঙ্গে উনি কেনাবেচা করেছেন, লুৎফুজ্জামান বাবুর কথা বলছিলেন, সরি, হ্যাঁ বাবা আমাকে ক্ষমা করবেন, হ্যাঁ। তো এই যে আমরা দেখলাম, তার কিন্তু এই অর্থ যে পাচারের জন্য যে প্রতিষ্ঠানগুলো কাজ করেছে, যে এখান থেকে উনি কেনাবেচা করেছেন, তারাও কিন্তু ইংল্যান্ডে কিন্তু এখন তদন্তের সম্মুখীন হয়েছে। আপনি দেখেছেন ইংল্যান্ডের যিনি এমপি, উনি চিঠি লিখেছেন ওনাদের দেশের তদন্তকারী সংস্থাকে, যে তারা এই ব্যাপারে কি অ্যাকশন নিচ্ছেন। সেটা আছে। যেটা লাগবে, টাকা পাচার যেটা হয়েছে এটাকে ফিরিয়ে আনতে যেটা লাগবে, সেটা হচ্ছে আমাদের অনেক বেশি তৎপরতা লাগবে। আমাদের মনে রাখতে হবে, আমরা যদি খালি পেপার পত্রিকায় বলি যে উনি এত টাকা চুরি করেছেন, নিয়ে গিয়েছেন, এটা দিয়ে কিন্তু আপনি টাকা ফেরে আনতে পারবেন না। যেটা করতে হবে, সুনির্দিষ্ট তথ্য উপাত্ত আপনাকে হাজির করতে হবে, এবং করে বিদেশি যেসব সংস্থাগুলো তারা এই কাজে দায়িত্বপ্রাপ্ত, তাদের সঙ্গে কিন্তু প্রতিনিয়ত যোগাযোগটা রাখতে হবে। তারা যে ইনফরমেশনগুলো চায়, সেই ইনফরমেশনগুলোকে আমরা যদি যত দ্রুত দিতে পারবো, আমার কাছে মনে হয় যে এটা কিন্তু আনাটা সোজা হবে। একটি জিনিস না বললেই নয়, যেটা আমি শিওর যে গভর্নর মহোদয় বা আমাদের যিনি ফাইন্যান্স উপদেষ্টা আছে, ওনারাও চিন্তা করছেন। এক্ষেত্রে আমাদের ব্যুরোক্রেসির মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকতে হবে। দীর্ঘদিন একটা সরকার ছিল, যে সরকার মেরিটোক্রেসিকে গুরুত্ব দেয় নাই, তারা লোকজনকে হ্যান্ডপিক করেছে তাদের স্বার্থকে কাজে লাগানোর জন্য। সেই একটা জায়গায় কিন্তু আপনি দেখবেন যে অনেক কিন্তু যে আমাদের মেধা থাকে ব্যুরোক্রেসির মধ্যে, সেটা কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু নিচে নেমে গিয়েছে। কাজে আমাদের উচিত হবে যে সঠিক লোকগুলো খুঁজে বের করা, যারা এই কাজে কিন্তু নিয়মিত কাজটা করতে পারবে। আরেকটি জিনিস না বললে না, দেখুন কমিউনিকেশন স্কিলস আমাদের স্পেশালি আমাদের ব্যুরোক্রেসিতে কিন্তু অসম্ভব রকম ফল করেছেন। ইমেল কমিউনিকেশন ডেইলি বেসিসে করা, বাইরে থেকে যারা এক্সপার্ট আসেন তাদের সঙ্গে কাজ করা, এগুলো নিয়েও কিন্তু একটা কমিউনিকেশনের কিন্তু সমস্যা আছে। কাজে এই মুহূর্তে উপায় হচ্ছে খুঁজে বের করা যে মানুষগুলো এই কাজগুলো দক্ষতার সঙ্গে করতে পারবে, এবং বিদেশি যে এজেন্সি সংস্থা দুর্নীতি নিয়ে কাজ করেন, তাদের সঙ্গে কারা সবচেয়ে বেশি কার্যকরভাবে কাজ করবেন, সেটি কিন্তু সবচেয়ে বড় জিনিস। ডক্টর ইউনূসের অবশ্যই আপনি জানেন তার বিশ্বব্যাপী যে অ্যাপিল, সেটাকে যদি কাজে লাগালে অন্যান্য বিশ্বে যেসব দেশে টাকা পাচার হয়েছে, তাদেরও কিন্তু সরকার প্রধান বা বলেন বা এজেন্সি প্রধান যারা আছে, তারা কিন্তু জিনিসটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে চিন্তা করবে। জি, অনেকে বলছেন যে বাংলাদেশের জন্য এটা সৌভাগ্য যে ডক্টর ইউনূসের মতো নেতৃত্ব পাওয়া, এবং সেটিকে আমরা যদি না কাজে লাগাতে পারি, সেটি এক ধরনের ব্যর্থতা হবে আর কি। ডক্টর রাজাক, আমরা আরও কথা বলবো, বিশেষ করে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে অনেকেই মনে করেন 2026 সাল যৌক্তিক সময় কিনা, আদৌ আমাদের এখনই সেটি করা উচিত কিনা, নাকি আরেকটু সময় বাড়ানো উচিত, এ নিয়ে আপনাকে আমার প্রশ্ন রয়েছে। আমরা একটা বিরতি থেকে ফিরে এসে কথা বলবো। দর্শক, আজকে আমরা কথা বলছি সমসাময়িক অর্থনীতি নিয়ে। অর্থনীতি ভবনে আমাদের সঙ্গে ডক্টর আব্দুর রাজাক রয়েছেন, পিআরআই এর গবেষণা পরিচালক এবং চেয়ারম্যান র্যাপিড। আরও কথা বলবো আরেকটা ছোট্ট বিরতির পর, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন পিআরআই এর গবেষণা পরিচালক এবং র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক, অর্থনীতিবিদ এবং গবেষক। আরও একবার স্বাগত জানাচ্ছি। ডক্টর রাজ্জাক, আমরা যে বিষয়গুলো আসলে আলোচনা করছিলাম বিরতির আগে, আমি আপনাকে যে প্রশ্নটি করতে যাচ্ছিলাম যে এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়ে আমি যদি বলি, যে যেটি নিয়ে আপনি আসলে বিস্তর গবেষণা করেছেন, অনেক রিপোর্ট আপনি করেছেন, আমরা নিজেরা কভার করেছি সেটি নিয়ে। 2026 সালে অনেক ব্যবসায়ীরা আসলে সমসাময়িককালে তারা বলছিলেন যে এটি আসলে
আগের যে রাজনৈতিক সরকার তারা আসলে এক ধরনের ক্রেডিট নেবার জন্য খুব রাতারাতি এটি করবার চেষ্টা করছিলেন, যেটি সময় আসলে 2026 যথোপযুক্ত সময় নয়। এটি কি এখনকার বাস্তবতায় আপনি কি মনে করেন? এটি কি আরেকটু পিছিয়ে গেলে ভালো, নাকি 2026-এ আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যথেষ্ট প্রস্তুত? হ্যাঁ, প্রথমে হচ্ছে যেটা বলতে হবে যে এলডিসি গ্র্যাজুয়েশন মানে জাতিসংঘের যে তালিকা আছে যেসব দেশগুলো স্বল্পোন্নত দেশ হতে পারবে, এই তালিকা করার সময় যে আপনি জানেন যে 3টা ইন্ডিকেটর দেখা হয়, পার ক্যাপিটা ইনকাম দেখা হয়, ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ভালনারেবিলিটি দেখা হয়, এবং এটার সঙ্গে হিউম্যান অ্যাসেট কীরকম আছে একটা দেশের, এই 3টি ইন্ডিকেটর চিন্তা করা হয়। এই 3টা ইন্ডিকেটরের মধ্যে মোটামুটি 2টো ইন্ডিকেটর ফুলফিল করতে পারলে আপনারা ওই লিস্ট থেকে একটি দেশ বের হয়ে যেতে পারে বা বের হয়ে যায়। এখন বাংলাদেশের যেটা অবস্থা, আমরা কিন্তু এই 3টি যে নির্দেশকের কথা বললাম, এই 3টি নির্দেশকে কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করেছে, কাজে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন হবে। কাজে আগের সরকার তাড়াহুড়ো করেছে বা করার চেষ্টা করেছে, এটা যেমন সত্যি, কিন্তু এটাও সত্যি যে আমাদের যে বর্তমান যে অর্থনীতির যে অবস্থা সব কিছু মিলে আমরা কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের ওই ইন্ডিকেটরগুলোকে এখনও ফুলফিল করি, এখনও এই পরিবর্তিত অবস্থার মধ্যে ফুলফিল করি। এবং আগে থেকে সিদ্ধান্ত হয়ে আছে যে 2026 সালের নভেম্বরে 24শে নভেম্বর আমাদের এলডিসি থেকে উত্তরণ হবে। এবং যেহেতু ওটা জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে এটা যেহেতু হয়ে আছে, কাজেই আমরা যদি ফার্দার কোনো কিছু এরপর এটাকে চেঞ্জ করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। এটা যে সম্ভব না সেটা বলবো না, কিন্তু অত্যন্ত কঠিন। আবার এটা মনে রাখতে হবে ওই নির্দেশনাগুলো কিন্তু যেটা আছে সেগুলো আমরা এখনও কিন্তু ফুলফিল করি। কাজে সেটা চিন্তা করলে আমাদের 2026 সালে কিন্তু আমাদের হবে, উত্তরণ হবে। উত্তরণ হলে কী হয়, যে সুবিধাগুলো আমরা পাই, বিভিন্ন দেশে আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি, মার্কেট অ্যাক্সেস পাই, শুল্কমুক্ত প্রবেশাধিকার আছে আমাদের রপ্তানিকারকদের, সেটা খানিকটা কমে আসবে বা থাকবে না। আমরা যে এখন সাবসিডি দিই তাদেরকে তারা রপ্তানি করার জন্য, সেটা তারা দিতে পারবেন না। আমরা আপনি জানেন যে ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে আমরা যেভাবে আমাদের ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করছি, সেখানে খানিকটা ওই আমরা করতে পারবো না, এই সমস্যাগুলো তৈরি হবে। অনেক সেক্টরে আমরা করি, এগ্রো প্রসেসিংয়ে করি, কিন্তু এখন সেটা হচ্ছে যে প্রস্তুতি। হ্যাঁ, আগের সরকারের সময়ে যে 2026 সাল হবে এটা আমরা জানতাম, প্রস্তুতি কিন্তু আমরা ওই অর্থে হয় নাই। এখনও সে একটা চ্যালেঞ্জ আছে, প্রস্তুতির একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনে আছে, এটা অস্বীকার করার কিন্তু কোনো উপায় নাই। কিন্তু আমি মনে করি যে কিছু কিছু জায়গায় ধরেন খানিকটা আবার আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জন্য সুবিধাগুলো উন্মুক্ত হয়েছে। খুব রিসেন্টলি আমি আপনাকে বলি যে কানাডা সরকার বলেছে যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পরেও 3 বছরে কিন্তু একটা সুবিধা পাবো। যুক্তরাজ্য সরকার আগে থেকেই বলেছে যে বাংলাদেশ 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার পরে তারা তাদের বাজারে আরও 3 বছর একই শুল্কমুক্ত সুবিধা পাবে। তারপরেও যুক্তরাজ্য সরকার যে নতুন যে পলিসি নিয়েছে তার ফলে কিন্তু আমাদের গার্মেন্টসের ক্ষেত্রে কিন্তু শুল্কমুক্ত সুবিধা সেই বাজারে কিন্তু অব্যাহত থাকবে। যেটাই আমাদের চিন্তার ব্যাপার সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এখনো বলে নাই যে তারা এটুকু বলেছে 2026 সালের পরে আমাদের গ্র্যাজুয়েশন হলে আমরা 3 বছর একই সুবিধা ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে পাবো, কিন্তু তারপরে কি হবে সেটা একটু অনিশ্চিত আছে। কিন্তু সেই জায়গাটা আমাদের কিন্তু কাজ করতে হবে। ডক্টর রাজ্জাক, আমাদের সময় আসলে শেষ, একেবারে 30 সেকেন্ডে আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের অর্থনীতিকে এখন যদি আমরা গতিশীল করতে চাই, স্বাস্থ্যের কথা যেটি বলছিলাম ভালো করতে চাই, কোন বিষয়গুলোতে আসলে রিফর্ম খুব বেশি জরুরি ভিত্তিক করা উচিত মনে করেন? হ্যাঁ, আমি মনে করি যে দুটো জায়গা আছে, একটা হচ্ছে মূল্যস্ফীতি এবং রিজার্ভের জায়গাটাকে আমাদের ভালো করে ধরা। যে জায়গাটা সংস্কার না করলে নয় সেটি হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের আকারের অর্থনীতি এত কম রিজার্ভ দিয়ে চলবে কিনা, এত কম রিজার্ভ দিয়ে চলবে কিনা, এবং সেটার সঙ্গে রেভিনিউ রাজস্ব আদায় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। কাজে এই 3টা জিনিস খুবই একটা কঠিন ব্যাপার। আর এর সঙ্গে সবশেষে বলবো, দেখুন আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারছি না। এটা আমাদের ভালো করে ভেবে চিন্তা দেখতে হবে, কেন যথেষ্ট পরিমাণে আমরা আমাদের বাজারে চাকরি তৈরি করতে পারছি না। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ জানাই। আজকের এই আলোচনায় আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনার মূল্যবান পর্যবেক্ষণ তুলে ধরেছেন। আমরা আশা করব যে সরকার নিশ্চয়ই, অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে যে তারা উদ্যম নিয়ে কাজ করছেন সেটি আসলে নতুন এক বাংলাদেশের দিকে, আমাদের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেই পথে আসলে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ডক্টর আব্দুর রাজ্জাক কথা বলছিলেন সমসাময়িক অর্থনীতি নিয়ে। আমরা আশা করব যে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বের হাত ধরে আমাদের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ, টেকসই উন্নয়নের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের পথে আমরা এগিয়ে যাব। সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।